আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। সেই পুলিশ সদস্যদের লাশের হিসাব যখন পুলিশ বের করতে চাইবে, এসব মামলা যখন দেবে, তখন তো হাসনাত, সার্জিস, নাহিদ ইসলাম, আক্তার হোসেন এরা সকলে হুকুমের আসামি হবেন। তাহলে হুকুমের আসামি হলে বা এক একটি মামলায় যদি অজ্ঞাতনামা আসামি দিয়ে রাখা হয়, সারা বাংলাদেশে যারা দাপড়ে বেরিয়েছেন 2024-এর আগস্টের পর থেকে, তাদেরকে তো দৌড়ে বেড়াতে হবে। তারেক রহমান ক্ষমতা গ্রহণের পরপরই হাসনাত, সার্জিসদের মতো জুলাই আন্দোলনের বিপ্লবী নেতাদের, ছাত্র তরুণ নেতারা যারা জাতীয় নাগরিক পার্টির নেতা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা কিংবা আরো নানা রকম মঞ্চ, ঐক্য, অ্যালায়েন্স গড়ে নেতৃত্ব দিয়ে আসছেন 2024-এর 5ই আগস্টের পর থেকে, এবং সারা বাংলাদেশটা একরকমের দাবড়ে বেড়াচ্ছেন, তাদের ইচ্ছায় পরিচালনা করছেন। তারেক রহমান অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করেছেন ক্ষমতা গ্রহণের সাথে সাথে এদেরকে এই ইঙ্গিতটা বুঝিয়ে দেওয়া যে অন্তর্বর্তী সরকারের মতো, ইউনূস সরকারের মতো কোনো বাড়তি আশকারা তিনি এই তরুণ নেতাদের দেবেন না। সম্ভবত সে ইঙ্গিত একেবারে পরিষ্কার বুঝতে পেরেই নির্বাচনের দিন থেকে কারচুপির অভিযোগ তোলা, কিছুতেই এসব মেনে নেওয়া হবে না, নির্বাচন পরবর্তী সহিংসতার অভিযোগ তোলা, হুঁশিয়ারি উচ্চারণ করা সার্জিস আলম, যেমন তারেক রহমান যখন নাহিদ ইসলামের বাড়ি গেছেন, দৌড়ে সে বাড়িতে এসে তারেক রহমান যখন বুকে জড়িয়ে ধরেছেন, তিনিও ঝাঁপিয়ে পড়েছেন, ঠিক তেমনি হাসনাত আব্দুল্লাহকে এমপি নির্বাচিত হওয়ার পর থেকে কোথাও পাওয়া যাচ্ছে না। নাসির উদ্দিন পাটোয়ারি তো নিয়মিত সামাজিক যোগাযোগ মাধ্যমে এসে বলছেন, হাসনাত তুই কোথায় রে, আওয়ামী লীগ তো দোকান খুলে ফেললো। কিন্তু হাসনাত আব্দুল্লাহ একটা এমপি পদ পেয়ে গেছেন, সেখানে বিএনপির প্রার্থীর এমনকি মনোনয়নই বাতিল হয়ে গিয়েছিল, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে এসেছেন, এখনো তিনি এলাকায় যেতে পাচ্ছেন। আক্তার হোসেন যেমন তার এলাকায় জিতেছেন বটে, কিন্তু এলাকায় গিয়ে স্বস্তি পাচ্ছেন না জাতীয় নাগরিক পার্টির নেতা হান্নান মাসুদও। এমন একটা পরিস্থিতিতে জাতীয় নাগরিক পার্টির নেতারা সবচেয়ে ভয় যেটা নিয়ে পাচ্ছিলেন এই জুলাই আন্দোলনের নেতারা, সেটা হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে তাদেরকে জুলাই আন্দোলনের সময় সকল প্রকার খুন, হত্যা, লুটপাট, অগ্নিসংযোগের জন্য যে দায় মুক্তি দিয়ে দেওয়া হয়েছিল ঢালাওভাবে, এবং পুলিশ হত্যা সহ রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টের অভিযোগে কোনো মামলা 2024-এর জুলাই আগস্ট সময়কালের কিংবা পরবর্তী সময়ের গৃহীত হয় নাই থানায়, তদন্ত হতে পারে নাই এই অন্তর্বর্তী সরকারের সময়, যার প্রভাবে তারা আরো দোর্দণ্ড প্রতাপে সারা বাংলাদেশে রাজত্ব করে বেরিয়েছেন। তাদের যে ভয়টা ছিল, ওই যে হাসনাত আব্দুল্লাহ কথায় কথায় বলতেন যে এ সরকার বদলে গেলে, ইউনূস সরকার বদলে গেলেই নাকি ফাঁসির দড়ি ঝুলবে তাদের চোখের সামনে, এখন সেই অবস্থায় তারেক রহমান তাদেরকে নিয়ে গেছেন। কারণ তারেক রহমানের সরকার ঘোষণা দিয়েছেন, বিএনপি সরকার স্পষ্টভাবে এই ঘোষণা পুলিশকে জানিয়ে দিয়েছে যে পুলিশ হত্যার তদন্ত হবে এবং পুলিশ বিভাগ যাতে ওই সময়কার হত্যাকাণ্ডগুলোর বিভিন্ন প্রমাণাদি, সাক্ষ্য সংগ্রহ শুরু করে এবং পুলিশ হত্যার মামলাগুলো যাতে আবারও চাঙা হয়, নতুন করে মামলা করার প্রয়োজন হলে যাতে নতুন করে মামলা করা হয়। কারণ 44 জন পুলিশ সদস্য হত্যা হয়েছে বলে পুলিশ সদর দফতর থেকেই বিবৃতি এসেছিল, কিন্তু পুলিশ সদস্যরা যখন 5ই আগস্টে মৃত কয়েকজন পুলিশের লাশ, পচে যাওয়া গলে যাওয়া লাশ যাত্রাবাড়ি থানা থেকে উদ্ধার করে 5ই আগস্টের 8 দিন পর রাজারবাগ পুলিশ লাইন্সে তাদের জানাজা হয়েছিল, তখন থেকে পুলিশ সদস্যরা দাবি করে আসছেন, অভিযোগ করে আসছেন অন্তত 2000 পুলিশ সদস্য 2024-এর জুলাই আগস্টে নিহত হয়েছেন। এবং অনেক পুলিশ সদস্য মনে করেন 3 থেকে 3500 পুলিশ নিখোঁজ ওই 2024-এর জুলাই আগস্ট আন্দোলনের পর থেকে। কিন্তু পুলিশ বিভাগ ওই ঘটনা যেহেতু ঘাটাঘাটি করার সাহস পাচ্ছে না, তদন্ত করে নাই, তাই তাদের কাছে কোনো হিসাবই নাই ঠিক কতজন পুলিশ সদস্য ওই সময়ে সহিংসতায় নিহত হয়েছিলেন। পুরো বয়ানটা এমন ভাবে জুলাই আগস্ট আন্দোলনের সাজানো হয়েছে যে পুলিশ একপাক্ষিক সহিংসতা করে গেছে, নৃশংসতা দেখিয়ে গেছে, কিন্তু এই বয়ানে কখনো উল্লেখ করা হয় না যে 19শে জুলাই একজন নিরস্ত্র পুলিশ সদস্য গিয়াসউদ্দিনকে
পিটিয়ে মেরে তার চামড়া ছিলে তাকে উল্টো করে ঝুলিয়ে রাখা হয়েছিল যাত্রাবাড়ি সেতু থেকে, এবং সেটা রীতিমতো পুলিশ, র্যাবকে হেলিকপ্টার, গাড়ি সহ নানা রকম বাহিনী বহর নিয়ে গিয়ে সেই পুলিশ সদস্যের মৃতদেহ সেই সেতু থেকে ঝোলানো সেতু থেকে উদ্ধার করতে হয়েছিল। সে দফায় কোনো আন্দোলনের বয়ানে বীরত্ব গাথায় উল্লেখ করা হয় না যে সারা বাংলাদেশে সকল থানায় আক্রমণ হয়েছে, লুটপাট হয়েছে। এনায়েতপুর, সিরাজগঞ্জের সেই থানায় ঢুকে আন্দোলনকারীরা 4 আগস্ট পুলিশ সদস্যদের পিটিয়ে মেরেছে, আগুন দিয়ে পুড়িয়ে মেরেছে এবং তারপর ঝুলিয়ে রেখেছে। এমনকি বিবিসি বাংলার প্রতিবেদনে উঠে এসেছে যে অনেক পুলিশ সদস্য নামাজ পড়ে বের হচ্ছিলেন পাশের মসজিদ থেকে, এবং সেই মসজিদের সিঁড়িতেই তাদেরকে পিটিয়ে মারা হয়েছে। এই কথা কখনো উল্লেখ করা হয় না ওই আন্দোলনের কথা বলবার সময় যে পুলিশ সদস্যদেরকে এমন নৃশংসতার শিকার হতে হয়েছিল যে 5ই আগস্ট হবিগঞ্জের বানিয়াচং থানার একজন পুলিশ সদস্যকে শেষ পর্যন্ত সেনাবাহিনীর ঘন্টার পর ঘন্টা দর কষাকষি করেও কিছুতেই আন্দোলনরত ছাত্র জনতাকে ঠান্ডা না করতে পারার পর রেখে আসতে হয়েছিল, এবং সেই পুলিশ সদস্য এসআই সন্তোষকে পিটিয়ে মেরেছিল তখন সেখানে জড়ো হওয়া বিক্ষুব্ধ ছাত্র জনতা। এছাড়াও এই যে যাত্রাবাড়িতে 5ই আগস্ট যখন সেনা প্রহরা থানার সামনে থেকে উঠে গেল, তারপর ভীত সন্ত্রস্ত পুলিশ একদিকে যেমন ছাত্র জনতার দিকে গুলি ছুটতে থাকলো, শেখ হাসিনা সরকারের ততক্ষণে পতন হয়ে গেছে, তারপরেও এরপর সেখানে ঢুকে শেষ পর্যন্ত ওই থানা জ্বালিয়ে পুড়িয়ে পুলিশ সদস্যদেরকে মেরে পুড়িয়ে ভ্যানের উপর যে লাশ রেখে এসেছিল সে কথা কিন্তু এমনকি জাতিসংঘের প্রতিবেদনেও আছে। মানে জাতিসংঘের প্রতিবেদনে যে 1400 মৃত্যুর কথা বলা হয়, সরকার এখন পর্যন্ত, ইউনূস সরকার হিসেব মিলিয়ে মাত্র 834 জনের নাম বলতে পেরেছে। সেই 834 জনের মধ্যেও আবার যুবলীগ নেতা ঢুকে গেছেন, যার লাশ কিনা আবার, যিনি গাজীপুরের মেয়র জাহাঙ্গীরের এপিএস হিসাবে কাজ করতেন, এবং যার লাশ কিনা আবার উত্তরার একটা ব্রিজ থেকে ঝুলিয়ে রাখা হয়েছিল পিটিয়ে মেরে। তো এহেন পরিস্থিতিতে খুন, লুটপাট, অগ্নিসংযোগের মতো ঘটনা ক্রমাগতভাবে চলেছে 24 জুলাই আগস্ট জুড়ে, এবং সেগুলোর যাতে বিচার না করা যায় সে সংক্রান্ত প্রথম দায়মুক্তি অধ্যাদেশটি অন্তর্বর্তীকালীন ইউনূস সরকার জারি করেছিল 2024 অক্টোবর মাসেই, যখন নোয়াখালীর সোনাইমুড়িতে এক কনস্টেবলকে হত্যার অভিযোগে একটি মামলা পুলিশ তদন্ত করে এবং 3 জনকে গ্রেফতার করে। তার পরপরই স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন দিয়ে প্রথমত বলে দেওয়া হয় যে কিছুতেই যাতে 2024 জুলাই থেকে 15ই জুলাই থেকে 8ই আগস্ট পর্যন্ত সংগঠিত গণ অভ্যুত্থান সংশ্লিষ্ট ঘটনার জন্য কোনো মামলা, গ্রেফতার বা হয়রানি না করা হয়। তার মানে সরকারও জানে, জুলাই যোদ্ধারাও জানেন, এই নেতারাও জানেন যে কি ধরনের অপরাধী কর্মকাণ্ড ঘটেছে, ফৌজদারি অপরাধ ঘটেছে, যে রীতিমতো দায় মুক্তির অধ্যাদেশ দিয়ে সেই ফৌজদারি অপরাধে যাতে কোনো মামলা দায়ের না হয় বা পুলিশ তদন্তের চেষ্টা না করে সে ব্যবস্থা করতে হয়েছিল তাদের। আর ইউনূস সরকার যাওয়ার আগে একটা অধ্যাদেশ জারি করে জুলাই যোদ্ধাদের দায় মুক্তি দিয়ে গেছে, এবং সেই দায় মুক্তি অধ্যাদেশে 8ই আগস্ট পর্যন্ত না, 31শে আগস্ট পর্যন্ত সকল প্রকার গণ অভ্যুত্থান সংশ্লিষ্ট ঘটনার জন্য কোনো সম্পূর্ণ দায়মুক্তি দেওয়া হয়েছে জুলাই আন্দোলনের সঙ্গে, গণ অভ্যুত্থানের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গকে। তার মানে 31শে আগস্ট পর্যন্ত কি ভয়াবহ অপরাধ হয়েছে সেটা জানেন তারা। আর হাসনাত সার্জিসেরা জানেন, তারা তো 31শে আগস্টে থামেন নাই। এই যে জুলাই যোদ্ধাদের দায়মুক্তি অধ্যাদেশ উঠে যদি যায়, সত্যি যদি এই দায়মুক্তি অধ্যাদেশকে পাশে সরিয়ে রেখে তারেক রহমান সরকার পুলিশ হত্যার বিচার শুরু করে, পুরো পুলিশ বাহিনীর ভেতরে যে দাবি আছে, পুলিশ বাহিনী কতজন নিহত হয়েছে জানতে চায়, পুলিশ বাহিনী মনে করে না মাত্র 44 জন নিহত হয়েছে, পুলিশ বাহিনী অন্তত ওই 44 জনের হত্যার বিচার চায়, সুনির্দিষ্ট ব্যক্তিবর্গকে ধরে তাদেরকে বিচারের মুখোমুখি করতে চায়। ভাবুন তো, হবিগঞ্জের বানিয়াচং থানার এসআই সন্তোষকে যারা পিটিয়ে পুড়িয়ে মারলো, সেই একটি যুবক মাহাদি কিছুদিন আগে বানিয়াচং থানায় গিয়ে রীতিমতো পুলিশ কর্মকর্তাকেই হুমকি দিয়ে বলেছেন যে তিনি এর আগে পুলিশ পিটিয়ে মেরেছেন, থানা জ্বালিয়ে দিয়েছেন, কাজেই পুলিশ যেন তার কথা শুনে। এবং এরপর পুলিশ যখন
তাকে গ্রেফতার করেছে, তখনকার আইন উপদেষ্টা আসিফ নজরুলের সক্রিয় ব্যবস্থাপনায় দ্রুততম সময়ে সেই মাহাদি বেরিয়ে এসেছে। নিশ্চয়ই লক্ষ্য করেছেন ওই মাহাদি দিল্লিতে ধরা পড়েছেন অন্য একটি দেশের ভিসা নিতে। ইউরোপের একটি দেশে, কেউ বলছেন ফিনল্যান্ড, কেউ বলছেন ইংল্যান্ড চলে যাচ্ছিলেন, সেই দেশের ভিসা নিতে তিনি সে দেশে গিয়ে উপস্থিত হয়েছিলেন বলে জানা যাচ্ছে এখন। তার মানে এই যুবকদের শুধুমাত্র দায় মুক্তি দিয়ে গেছে আগের সরকার তাই নয়, এদের একটা বিরাট অংশের জন্য নানা রকম সেফ এক্সিটের ব্যবস্থাও করে রাখা হয়েছে। এই অবস্থায় হাসনাত সার্জিস কোথায় যাবেন? মানে হাসনাত এমপি হয়েছেন, সার্জিস তো এমপিও হন নাই, তিনি কি নিজ এলাকায় যেতে পারবেন? পঞ্চগড়ে গিয়ে কি তিনি নিরাপদ বোধ করবেন? মানে এমন একটা পরিস্থিতি তৈরি করা হয়েছে যে কোনো মামলায়, ওই যে সিরাজগঞ্জের 15 জন পুলিশ পিটিয়ে মারা হোক, বা 5ই আগস্টের পর পুলিশ সদস্যরা যখন রাজারবাগ পুলিশ লাইন্সে কাঁদছিলেন এবং তখনকার আইজিকে বলছিলেন যে সারা বাংলাদেশ জুড়ে থানায় থানায় পুলিশ সদস্যদের লাশ পচে গলে পড়ে আছে, সেই পুলিশ সদস্যদের লাশের হিসাব যখন পুলিশ বের করতে চাইবে, এসব মামলা যখন দেবে, তখন তো হাসনাত, সার্জিস, নাহিদ ইসলাম, আক্তার হোসেন এরা সকলে হুকুমের আসামি হবেন। তাহলে হুকুমের আসামি হলে বা এক একটি মামলায় যদি অজ্ঞাতনামা আসামি দিয়ে রাখা হয়, সারা বাংলাদেশে যারা দাপড়ে বেরিয়েছেন 2024-এর আগস্টের পর থেকে, তাদেরকে তো দৌড়ে বেড়াতে হবে। এরা কি সকলেই আসলে সেফ এক্সিট নিয়ে অন্য কোথাও চলে যেতে পারবেন? যারা থাকবেন তাদের তো আসলে মানে কোনোভাবে দম নেওয়ার উপায় থাকবে না। তারেক রহমান সার্জিস, হাসনাতদের মানে যারা বেশি বেড়েছিলেন তাদেরকে আরো সুস্পষ্ট বার্তা দিতে চাইছেন। ইশরাক হোসেন, তিনি প্রতিমন্ত্রী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের, তিনি জুলাই যোদ্ধাদের পুনর্বাসনের বিষয়টাও দেখবেন। তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করে বেরিয়ে সংবাদ মাধ্যমে বলেছেন যে একদিকে যেমন অনেক জুলাই যোদ্ধাকে অন্তর্ভুক্ত করা হয় নাই, তারা বিএনপির রাজনীতি করে বলে, কাজে তারা রাজনৈতিক প্রভাবমুক্ত হয়ে জুলাই যোদ্ধাদের তালিকা করবেন, ঠিক তেমনি তিনি বলেছেন আগের সরকার বিপুল পরিমাণ অর্থ জুলাই ফাউন্ডেশনে দিয়েছিল, সে অর্থ জুলাই যোদ্ধাদের পেছনে খরচ না হয়ে কোথায় খরচ হলো নতুন প্রধানমন্ত্রী, নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান সে বিষয়টি খতিয়ে দেখতে বলেছেন। মনে করে দেখেন, এই জুলাই ফাউন্ডেশনে 100 কোটি টাকা দিয়ে জুলাই ফাউন্ডেশনের সিইও করে দেওয়া হয়েছিল সার্জিস আলমকে। কাজেই তারেক রহমান জুলাইয়ের নামে সকল ব্যবসা, সকল জবরদস্তির অবসান চাইছেন, কারণ সে অবসান না ঘটালে তার জন্য তো সরকার পরিচালনাই মুশকিল। যখন তখন যে সে অ্যালায়েন্স, মঞ্চ, ঐক্য নামে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এই নানা রকম নামে, আর জাতীয় নাগরিক পার্টি তো আছেই, যদি রাস্তায় লোক জড়ো হয়ে যায় এবং তারা সকলেই যদি পুলিশ বাহিনীর প্রতি এতটা মারমুখ থাকে এবং পুলিশ বাহিনীকে সবসময় ধমকে দেয় যে আমরা আগে থানা পুড়িয়েছি, আগে পিটিয়ে মেরেছি, আগে ঝুলিয়ে রেখেছি, আপনাদেরও রাখবো, তাহলে তারেক রহমান সত্যিই তো দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি শান্তই করবেন কি করে, আর সরকারি পরিচালনা করবেন কি করে, আর রাজপথই ঠান্ডা রাখবেন কি করে? কাজেই তারেক রহমানের জন্য পুলিশ হত্যার বিচার শুরু করাটা নানা কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ। হাসনাত সার্জিসকে সম্ভবত এর পর থেকে দৌড়ের উপরেই থাকতে হবে। পুলিশ হত্যা ও থানা লুটপাট, এবার কি তবে ফেসে যাচ্ছে জুলাই সন্ত্রাসীরা? 2024 সালের তথাকথিত গণ অভ্যুত্থানের দিনগুলোর কথা আমাদের নিশ্চয়ই মনে আছে। মানুষকে ব্ল্যাকমেইল করে কিভাবে রাস্তায় নামানো হয়েছিল, এবং অন্যদিকে নজিরবিহীন সংঘাত। 5 অগাস্টের পট পরিবর্তনের পর দেশ এক নতুন অধ্যায়ে প্রবেশ করেছে, কিন্তু সেই উত্তাল সময়ে পর্দার আড়ালে ঘটে যাওয়া অনেক রক্তক্ষয়ী ঘটনা এখনো অমীমাংসিত। বিশেষ করে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে পুলিশের স্থাপনায় হামলা, অগ্নিসংযোগ এবং পুলিশ সদস্যদের নির্মমভাবে হত্যার বিষয়টি নিয়ে এতদিন এক ধরনের নীরবতা ছিল। কারণটা হচ্ছে, যারা পুলিশ স্থাপনায় হামলা করেছিল, অস্ত্র লুটপাট করেছিল এবং পুলিশ হত্যা করেছিল, হত্যা করে ঝুলিয়ে পর্যন্ত রেখেছিল, তারাই আসলে গত 1.5 বছরের অবৈধ সরকারের অংশ ছিল। যার দরুন এই যে পুলিশ হত্যা, আমরা বিভিন্ন তথ্য উপাত্তে দেখি, জানি যে প্রায় 3200 পুলিশ হত্যা হয়েছে। এই যে গত 1.5 বছরের একটা ইন্টারিম গভর্নমেন্ট গেল, এই পুলিশ হত্যার ব্যাপারে কিন্তু কোনো সাড়া শব্দ ছিল না। সেই গভর্নমেন্টটা চলে গেছে, নতুন সরকার এসছে, বিএনপি সরকার। এখন কিন্তু নতুন করে আলাপ হচ্ছে। পুলিশ সদর দপ্তরের তথ্য, সেই সময় আমরা যে তথ্য জেনেছিলাম তাতে 44 জন সদস্য প্রাণ হারিয়েছেন। যদিও
অনেক পুলিশ কর্মকর্তার দাবি এই সংখ্যাটি আরো অনেক বেশি। এই যে আমরা যে সংখ্যাটি শুনি 3200। অন্তর্বর্তী সরকারের সময় এই তদন্ত নিয়ে এক ধরনের স্থবিরতা থাকলেও এখন বইছে নতুন হওয়া। নতুন সরকার আসার পর পুলিশ হত্যা এবং স্থাপনায় হামলার ঘটনাগুলোর তদন্তে মিলেছে গ্রিন সিগন্যাল। কারা ছিল সেই জুলাই সন্ত্রাসী? কেন 1.5 বছরেও এই তদন্ত এগোয়নি? স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পুলিশ সদর দপ্তরের সূত্রগুলো এক চাঞ্চল্যকর তথ্য দিচ্ছে। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর পুলিশের স্থাপনায় হামলা ও সদস্য হত্যার বিষয়ে নতুন করে আলোচনায় এসেছে। এখন পর্যন্ত এসব নারকীয় ঘটনার মাত্র 5টি মামলা হয়েছে, কিন্তু আশ্চর্যের বিষয় হলো আজ পর্যন্ত একজনকেও আটক করা সম্ভব হয়নি। কারণ এই সন্ত্রাসীরা যারা পুলিশ হত্যা করেছে তারাই ছিল সরকারের অংশ এবং একটা সাজানো নির্বাচনের মাধ্যমে তারা কিন্তু ক্ষমতাও দখল করতে চেয়েছিল, বিপ্লবী সরকার গঠন করতে চেয়েছিল, কিন্তু সব ক্ষেত্রে তারা ব্যর্থ হয়েছে। এখন তাদের ধরবার পালা, তাদেরকে বিচারের আওতায় আনবার পালা। পুলিশের অনেক কর্মকর্তা এ বিষয়ে কথা বলার চেষ্টা করেছিলেন বিগত 1.5 বছরের অন্তর্বর্তীকালীন সরকারের সময়, কিন্তু অভিযোগ রয়েছে যে বিগত অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা পাওয়া যায়নি। তবে আলামত কিন্তু কিছুই মুছে যায়নি। পুলিশের একাধিক ইউনিট হামলার আগে ও পরের ভিডিও ফুটেজ এবং গুরুত্বপূর্ণ সব আলামত পরম যত্নে সংগ্রহ করে রেখেছে। একটা সুসময়ের অপেক্ষায় ছিল বলে মনে হচ্ছে। এতদিন কেন কাজ শুরু হয়নি? কারণ অন্তর্বর্তী সরকার থেকে কোনো সংকেত না পাওয়ায় পুলিশ সদর দপ্তর তদন্তের কাজে এগোতে পারেনি। তবে এখন পরিস্থিতি বদলেছে। পুলিশ সদর দপ্তরের বিশেষ বার্তা এসেছে, তদন্ত হবে এবং প্রতিটি ঘটনার গভীরে গিয়ে অপরাধীদের চিহ্নিত করা হবে। পুলিশ সদর দপ্তরের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নিশ্চিত করেছেন যে এখন আর কোনো বাধা তদন্ত থামাতে পারবে না। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, আমাদের কাছে পর্যাপ্ত আলামত থাকা সত্ত্বেও আগের সরকারের অসহযোগিতায় সব থমকে ছিল। এখন মামলা হলে অনেক রাঘব বোয়াল ফেসে যেতে পারেন। নতুন স্বরাষ্ট্রমন্ত্রী আশ্বস্ত করেছেন যে তদন্ত অবশ্যই হবে। আমরা দেখেছি আন্দোলনের সেই উত্তাল সময়ে দেশের বিভিন্ন কারাগার থেকে বন্দি ছিনতাই হয়েছে, দেওয়ালে আগুন দিয়ে বন্দিরা পালিয়ে গেছে, অনেকে এখনো ধরাছোঁয়ার বাইরে। এই পালিয়ে যাওয়া বন্দীদের ধরতে এবার বিশেষ অভিযান শুরু হতে যাচ্ছে। আর যারা দেশের বাইরে পালিয়েছে তাদের ফিরিয়ে আনতে ইন্টারপোলের সহযোগিতা নেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে। আপনারা জানেন যে জুলাই আগস্টের সেই দিনগুলোতে দুর্বৃত্তরা থানা এবং ফাঁড়িতে হামলা চালিয়ে শুধু প্রাণহানি ঘটায়নি, বরং বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র লুট করেছে। এই লুট হওয়া অস্ত্রগুলো এখনো উদ্ধার হয়নি, যা জননিরাপত্তার জন্য বড় হুমকি। 5টি হামলার মামলা হলেও বেশিরভাগ ঘটনায় কিছুই করা হয়নি। এই স্থবিরতা নিয়ে পুলিশের নিচের দিকের সদস্যদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছিল। তারা প্রকাশ্যে কথা বলতে না পারলেও মনের মধ্যে একটা চাপা উত্তেজনা ছিল। এখন সরকার থেকে সেই বার্তা যাওয়ার পর সেই ক্ষোভ কিছুটা প্রশমিত হয়েছে। তদন্তের জন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা দফায় দফায় বৈঠক করছেন। ক্ষতিগ্রস্ত স্থাপনার আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। ডিএমপির যাত্রাবাড়ি এবং সিএমপির কোতোয়ালি থানায় ইতিমধ্যে কিছু মামলা হয়েছে, যেখানে আসামি করা হয়েছে অজ্ঞাতনামা অনেককে। পুলিশের এক কর্মকর্তা দৃঢ়তার সাথে বলেছেন, ক্রিমিনাল ইভেন্ট কখনো তামাদি হয় না, অর্থাৎ অপরাধ করে পার পাওয়ার দিন শেষ। আমরা যদি পরিসংখ্যানের দিকে তাকাই তবে শিউরে উঠতে হয়। সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় একদিনই 13 জন পুলিশ সদস্যকে হত্যা করা হয়েছিল। ঢাকা মহানগর পুলিশের 50টি থানার মধ্যে 21টি থানা সহ মোট 216টি স্থাপনায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছিল। আগুনে পুড়ে ছাই হয়ে গেছে 13টি থানা এবং অসংখ্য টহল গাড়ি। যদিও আনুষ্ঠানিকভাবে সবগুলোতে মামলা হয়নি, কিন্তু পুলিশের ছায়া তদন্ত থেমে নেই। গোয়েন্দারা সিসিটিভি ফুটেজ দেখে দুর্বৃত্তদের শনাক্ত করার চেষ্টা করছেন। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় ডিএমপির সাবেক ওসিরা তুলে ধরেছেন। তাদের বক্তব্য অনুযায়ী আন্দোলনের সময় তারা ঊর্ধ্বতনদের নির্দেশে দায়িত্ব পালন করেছেন। তারা অনেক ক্ষেত্রে গুলি চালাতে নিষেধ করলেও ওপর মহলের চাপে তা করতে বাধ্য হন। এক পর্যায়ে উত্তেজিত জনতার বৃষ্টির মতো ইটপাটকেল আর বাইরে থেকে আসা গুলির মুখে আর টিকতে না পারে আত্মরক্ষার্থে ব্যবস্থা নেন। অনেকে পোশাক খুলে পালিয়ে জীবন বাঁচিয়েছেন, আর যারা পারেননি তারা মর্মান্তিক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। তারা এখন চাইছেন সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের চিহ্নিত করা হোক, যাতে নিরীহ কেউ ফেঁসে না যায়। বর্তমানে এক অদ্ভুত পরিস্থিতি তৈরি হয়েছে।
পুলিশ সদস্যদের মামলার তদন্ত করতে গিয়ে খোদ তদন্তকারী কর্মকর্তারা বিব্রত হচ্ছেন। 5ই আগস্টের পর শেখ হাসিনা থেকে শুরু করে কনস্টেবল পর্যন্ত 1168 জন পুলিশ সদস্যকে আসামি করা হয়েছে। 2000-এর বেশি মামলার মধ্যে 612টি হত্যা মামলা। তদন্তকারী কর্মকর্তারা এজাহারের বর্ণনার সাথে বাস্তবতার অনেক অমিল পাচ্ছেন, তাই এখন বিজ্ঞানসম্মত তদন্তের দিকে ঝুঁকছে সিআইডি। তারা সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের কল লিস্ট এবং সিডিআর সংগ্রহ করছেন। উদ্দেশ্য একটাই, নিশ্চিত হওয়া যে ঘটনার সময় ওই পুলিশ সদস্য আসলে কোথায় ছিলেন। সিআইডির কর্মকর্তারা বলছেন, অনেকে মোবাইল বাসায় রেখে অন্য এলাকায় গিয়ে হামলা করেছেন কিনা বা তাদের কমান্ড সার্টিফিকেট অনুযায়ী তারা সঠিক জায়গায় ছিলেন কিনা তা যাচাই করা হচ্ছে। এছাড়া বিভিন্ন টেলিভিশন চ্যানেলের ফুটেজ এবং পত্রিকার ছবি সংগ্রহ করে নিবিড়ভাবে বিশ্লেষণ করা হচ্ছে। সত্য লুকানোর কোনো জায়গা আর অবশিষ্ট নেই। যদি আমরা মামলার সংখ্যা দেখি তবে দেখা যায় ঢাকাতেই সর্বোচ্চ 333টি মামলা হয়েছে। এছাড়া চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, খুলনা এবং ময়মনসিংহে কয়েকশো মামলা রুজু হয়েছে। এই তদন্তের মূল লক্ষ্য হওয়া উচিত ন্যায় বিচার। তথাকথিত ছাত্র জনতা যেমন অন্যায়ের শিকার হয়েছে, তেমনি পুলিশ বাহিনীর যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তাদের পরিবারেরও বিচার পাওয়ার অধিকার আছে। অপরাধী যেই হোক, জুলাইয়ের সেই উত্তাল সময়ে যারা ধ্বংসলীলা চালিয়েছে এবং রক্ত ঝরিয়েছে তাদের আইনের মুখোমুখি হতেই হবে। সত্যিকার অর্থে এই তদন্তটা যদি সঠিকভাবে হয় তাহলে এই যে অন্তর্বর্তী সরকারটা গেল, এই অন্তর্বর্তী সরকারের অনেক রাঘব বোয়াল ফেসে যাবে। এই যে ছাত্র নামের যে সন্ত্রাসীগুলো, এগুলো অনেকে ফেসে যাবে। এবং আমরা গত 1.5 বছরের যে একটা বিভীষিকাময় সময় পার করেছি, সেই সময়ের যারা হোতা তাদের শুধু পুলিশ নয়, বিভিন্ন ক্ষেত্রে তদন্ত হওয়া উচিত। এবং এই যে গত সরকারটা যে ছিল, সেই সরকারটা দুর্নীতি, অনিয়ম, এই যে ছোট ছোট ছাত্র, তারা হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে। তারা কোথায় পায় টাকা, কোথায় পেয়েছে টাকা? গত 1.5 বছরের দুর্নীতি, এগুলো সব তদন্ত হওয়া উচিত। আমরা প্রত্যাশা করি যে সব তদন্তে আসবে এবং বিচার হবে। দর্শক, 2/3 আসন নিয়ে ক্ষমতায় আসার পর বর্তমান তারেক রহমান সরকারের পররাষ্ট্রনীতি কি হবে, আন্তঃরাষ্ট্রীয় নীতি কি হবে, এ নিয়ে কিন্তু ব্যাপক বিশ্লেষণ চলতেছে এবং ভারতীয় কর্তৃপক্ষ কিন্তু খুবই খুশি এবং তারা তারেক রহমানকে ওয়েলকাম করেছে। ইউনূসের আমলে ঝিমিয়ে পড়া দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতা নিয়ে যেতে তারা কাজ করতেছেন। ইতিমধ্যেই কলকাতা ঢাকা আগরতলা বাস সার্ভিস চালু হয়েছে এবং সম্পর্ক এগুচ্ছে। এরপরে আমরা দেখলাম যে রাষ্ট্রপতি চুপ্পুর একটি ভয়ঙ্কর ইন্টারভিউ কালের কণ্ঠ পত্রিকায়, যেখানে ডক্টর ইউনূস সরকারের এবং ডক্টর ইউনূসের ব্যাপক সমালোচনা করা হয়েছে। হ্যাঁ, ডক্টর ইউনূস সংবিধান লঙ্ঘন করেছেন এবং তাকে গৃহবন্দী করা হয়েছে, মানে এরকম নানা ধরনের অভিযোগ। এবং যেই কাজটা কখনোই ডক্টর ইউনূস করেননি সেটা হচ্ছে যে যেই হাসিনা সরকার অবৈধভাবে 15টা বছর ক্ষমতায় ছিল, তার অন্যতম সহযোগী এই রাষ্ট্রপতি চুপ্পু, যিনি দুদক কমিশনার থাকা অবস্থায় বেগম জিয়াকে, তারেক রহমানকে বিভিন্নভাবে অন্যায়ভাবে মামলায় ফাঁসিয়েছেন। এমনকি তিনি বেগম জিয়াউর রহমানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা করেছেন এবং নানাভাবে শেখ হাসিনাকে ক্ষমতা থাকতে সহায়তা করেছেন। এমনকি 111 সরকারের সময় শেখ হাসিনার বিরুদ্ধে যে সকল দুর্নীতির মামলা ছিল সেই সব মামলা তিনি প্রত্যাহার করে নিয়েছিলেন। আপনারা এও জানেন যে ডক্টর ইউনূস যে কদিন ক্ষমতায় ছিলেন তিনি চুপ্পুর সঙ্গে কোথাও যাননি, কিন্তু সেই রীতি ভঙ্গ করেছেন তারেক রহমান। তিনি আজকে রাষ্ট্রপতি চুপ্পুকে নিয়ে বনানীর সামরিক কবরস্থানে পিলখানায় নিহত সামরিক অফিসার এবং শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। তাহলে প্রশ্ন হচ্ছে যে তারেক রহমান কি সেই রাষ্ট্রপতি চুপ্পুকেই তার পুরো মেয়াদ শেষ করতে দিবেন? এবং যদি দিবেনই তাহলে কার ইঙ্গিতে দিবেন, কার নির্দেশে দিবেন? কি চায় তারেক রহমান সরকার? এবং এর ভিতরে নতুন খবর যে এই জুলাই আন্দোলনে যে পুলিশ হত্যা হয়েছে, আওয়ামী লীগ দাবি করে 3,000 সাড়ে 3,000 পুলিশ মারা গেছে, কিন্তু ইউনূস সরকার দাবি করতেছে যে পুলিশ মারা গেছে মাত্র 43 জন। এবং এই 43 জন পুলিশই হোক বা বেশি হোক বা কমই হোক, এইসব পুলিশরা যে ছাত্র জনতার আক্রোশের শিকার হয়ে মারা গিয়েছে এটা তো কোনো সন্দেহ নাই, তাই না? এবং একটা যুক্তি আছে যে যেই পুলিশ নির্বিচারে গুলি করে মানুষ মারতেছে, হ্যাঁ, সেই পুলিশকে যখন জনগণ হাতে পায় তখন তো ছেড়ে দেওয়ার কথা না, কারণ তো ওই প্রতিহিংসা তো জ্বলছে, যুদ্ধ তো, তাই না? স্বাধীনতা যুদ্ধের সময় কিন্তু প্রায় 200 থেকে 250 পুলিশ মারা গেছে, কারণ ওই পুলিশরা মুক্তিযোদ্ধাদের মেরে ফেলতো। এখন মুক্তিযোদ্ধারা সুযোগ পেয়েছে, ওই পুলিশকে মেরে ফেলেছে। এরকম হয় এবং পৃথিবীর প্রত্যেকটা দেশেই কিন্তু এই ধরনের বিপ্লবের পরে, সংগ্রামের পরে যারা জয়লাভ করে তারাই পরাজিতদের বিচার করে। সেটা ফরাসি বিপ্লব বলেন, ইরানের বিপ্লব বলেন, বা যে সিরিয়াতে তো এই যে সারা, তিনি জয়লাভ করার পরে বাশার আল আসাদ পালিয়ে যাওয়ার পরে অন্তত 35 জনকে ইনস্ট্যান্ট ফাঁসি দেওয়া হয়েছে।
বাংলাদেশে তো হিসাবে কিছুই হয় নাই। আওয়ামী লীগ নেতারা বহাল তবিয়তে আছে, কেউ কেউ আমেরিকা আছে, কেউ ইংল্যান্ড আছে, কেউ ভারতে আছে, সবাই খুব ভালোভাবেই আছে। যারা জেলে আছে তারাও বাসার খাবার খাচ্ছে, টেলিভিশন দেখছে, জেলের ভিতরে এসি লাগিয়েছে। এখন তারেক রহমান সরকার আসছে, এখন তারা জেল থেকে মুক্তির আশা করতেছেন। হ্যাঁ, তো ইউনূস সরকার করেছিল কি, ইউনূস সরকার ক্ষমতা থেকে যাওয়ার আগে তারা এই জুলাই বিপ্লবে যেই সকল ছাত্র জনতার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ আছে তাদের সবাইকে দায় মুক্তি দিয়ে একটি দায় মুক্তি অধ্যাদেশ জারি করেছিলেন, যাতে এই ছাত্র জনতার বিরুদ্ধে পরবর্তীতে কেউ কোনো অভিযোগ আনতে না পারে। এই গত 15 জানুয়ারির খবর, সেখানে বলা হয়েছিল যে জুলাই গণ অভ্যুত্থান চলাকালে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা পুনরুদ্ধারের লক্ষ্যে সংগঠিত রাজনৈতিক প্রতিরোধমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণকারীদের ফৌজদারি দায় মুক্তি দিতে একটি অধ্যাদেশ অনুমোদন করেছে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ। এই অধ্যাদেশ আগামী 5 থেকে 7 দিনের মধ্যে গেজেট আকারে প্রকাশিত হয়ে আইনে পরিণত হবে। এই খবর জানিয়েছেন আসিফ নজরুল। এখন সমালোচনা আছে যে আসলে এই দায় মুক্তি দেওয়া উচিত হয়েছে কিনা, কিন্তু দর্শক, বাংলাদেশে তো দায় মুক্তির ইতিহাস আছে। আমি যদি দেখাই বিবিসি থেকে যে বাংলাদেশে এর আগে অন্তত 3 বার আইন এবং অধ্যাদেশ জারি করে দায় মুক্তি দেওয়া হয়েছে। আর রাজনীতির বাইরেও কিন্তু 2010 সালে আওয়ামী লীগ সরকারের আমলে বিদ্যুৎ এবং জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধির জন্য আইন করে দায় মুক্তি দেওয়া হয়। এছাড়াও শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান, খালেদা জিয়া, শেখ হাসিনা সবার আমলেই কিন্তু দায় মুক্তি দেওয়া হয়েছে। তবে পরবর্তীতে কোনোটি আর কার্যকর থাকেনি। যেমন শেখ মুজিবুর রহমান রক্ষী বাহিনীকে দায় মুক্তি দিয়েছিলেন, আবার জিয়াউর রহমান 1979 সালে শেখ মুজিবুর রহমান হত্যাকারীদের বিচার করা যাবে না, তাদেরকে দায় মুক্তি দিয়েছিলেন। তৃতীয়বার বেগম জিয়া গতবার যখন ক্ষমতায় ছিলেন তখন অপারেশন ক্লিন হার্ট করে অনেককে মেরেছিলেন, তাদেরকে দায় মুক্তি দিয়েছিলেন। তো ইউনূস সরকারের দাবি ছিল যে এই জুলাই যোদ্ধারা তারা যদি পুলিশ মেরেও থাকে, সে সময় যে সহিংসতা হয়েছে, যে যুদ্ধ হয়েছে, পুলিশরা যেভাবে নির্বিচারে গুলি করে জনগণকে মেরেছে, সুতরাং সেই সময় হয়তো এই গণ্ডগোলের ভিতরে কিছু পুলিশ মারা গিয়ে থাকতে পারে। ইউনূস সরকার বলেছিল যে জুলাই যোদ্ধারা জীবন বাজি রেখে দেশকে ফ্যাসিস্ট শাসন থেকে মুক্ত করেছিল, তাই অবশ্যই তাদের দায় মুক্তির অধিকার রয়েছে। এবং এই জুলাই গণ অভ্যুত্থানকালে ফ্যাসিস্ট শেখ হাসিনার খুনিদের বিরুদ্ধে তারা যে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করেছিল, সেজন্য তাদের দায় মুক্তি দিয়ে আইন প্রণয়নেরও প্রয়োজন রয়েছে। কিন্তু দর্শক, নতুন নিউজ হলো, দেশ রূপান্তরের খবর, যে পুলিশ হত্যা মামলাও আবার পুনরুজ্জীবিত করা হবে। যে 43 জন পুলিশের মৃত্যুর খবর আমরা জানি, সে 43 জন নাকি আরো বেশি, এটা নিয়ে তদন্ত হবে এবং কারা কারা এই পুলিশ হত্যার সঙ্গে জড়িত সেটাও তদন্ত করে তাদেরকেও বিচারের আওতায় আনা হবে। তার মানে কি ফেসে যাবেন অসংখ্য জুলাই যোদ্ধারা, ফেসে যাবেন অসংখ্য জনতা? এই খবর হচ্ছে দেশ রূপান্তরের। আমি খবরটা একটু সংক্ষেপে পড়ি, তারপর আমি আমার বিশ্লেষণ করব। সেখানে লিখেছে যে 2024 সালে ছাত্র জনতার আন্দোলনের সময় ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে পুলিশের স্থাপনাগুলোয় ব্যাপক হামলা এবং অগ্নিসংযোগ করা হয়েছিল এবং পুলিশ সদস্যদেরকে হত্যা করা হয়েছিল। পুলিশ সদর দপ্তর জানিয়েছিল যে 44 জনকে হত্যা করা হয়েছে। পুলিশ কর্মকর্তারা যদিও এত কম সদস্যের মৃত্যুর বিষয়টি মানতে নারাজ, তাদের মতে নিহতের সংখ্যা আরো বেশি। তারা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তদন্তের দাবি উঠালেও তা আমলে নেওয়া হয়নি। তবে নতুন বিএনপি সরকার ক্ষমতা আসার পর পুলিশ হত্যা এবং স্থাপনা হামলার ঘটনাগুলোর তদন্তে গ্রিন সিগন্যাল মিলেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পুলিশ সূত্র বলেছে যে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর পুলিশের স্থাপনায় হামলা ও সদস্যদের হত্যা করার বিষয়টি আলোচনায় আসে। 1.5 বছরেও তদন্ত না হওয়ায় বিস্ময় প্রকাশ করেছেন সরকারের শীর্ষ মহলের কেউ কেউ। এসব ঘটনায় মাত্র 5টিতে মামলা হয়েছে, আটক হয়নি কেউ। পুলিশের কোনো কর্মকর্তা এই বিষয়ে কথা বলার চেষ্টা করলেও ইউনূস সরকারের সহায়তা পাওয়া যায়নি বলে অভিযোগ করেছেন। তবে পুলিশের একাধিক ইউনিট হামলার আগের এবং পরের ভিডিও ফুটেজ এবং আলামত সংগ্রহ করে রেখেছিলেন, যে ভবিষ্যতে যদি কোনো নতুন সরকার আসে তাদের কাছে এভিডেন্স দিবেন। কিন্তু ইউনূস সরকার সবুজ সংকেত না দেওয়ায় পুলিশ হেডকোয়ার্টার তদন্ত কাজ এগোতে পারেনি। আন্দোলনের সময় কারাগারে হামলা চালিয়ে বন্দি ছিনতাই এবং কারাগারে আগুন ধরিয়ে দেওয়াল গেট ভেঙে পালিয়ে গেলেও এখনো গ্রেপ্তার হয়নি অনেকেও। তবে পুলিশের স্থাপনায় হামলা, আগুন এবং পুলিশ সদস্যদের হত্যার ঘটনা তদন্ত করে মামলা করতে পুলিশ সদর দপ্তরে বিশেষ বার্তা এসেছে সরকার থেকে। এখন পুলিশ স্থাপনায় হামলা, আগুন এবং সদস্যদের হত্যার ঘটনা তদন্ত করে মামলা করতে পুলিশ সদর দপ্তরে বিশেষ বার্তা এসেছে বলে দেশ রূপান্তরকে নিশ্চিত করেছেন পুলিশ সদর দপ্তরের একাধিক কর্মকর্তা। তিনি বলেন, প্রতিটি ঘটনার গভীরে গিয়ে এখন তদন্ত করা হবে। আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ আলামত থাকার পরও ইউনূস সরকার সহযোগিতা না করায় তদন্ত ও মামলার বিষয়গুলো থমকে ছিল। এবং তিনি বলেন যে পুলিশ হত্যার মামলা হলে অনেক রাঘব বোয়াল ফেসে যেতে পারেন। এবং নতুন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন যে তদন্ত অবশ্যই হবে। এবং ওই পুলিশ সদস্য আরো বলেন যে কারাগার থেকে যেসব বন্দী পালিয়ে গিয়েছে তাদের ধরতে বিশেষ অভিযানও চলবে এবং ইন্টারপোলের সহায়তাও নেওয়া হবে এবং যারা পুলিশ হত্যায় সরাসরি যুক্ত ছিল তাদেরকে আইনের আওতায় আনা হবে, তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। এবং দেশ রূপান্তরকে পুলিশ জানান যে
ছাত্র জনতার অভ্যুত্থানের আগে এবং পরে পুলিশের বিভিন্ন স্থাপনায় হামলা, অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা থানা ফাঁড়ি সহ পুলিশের বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়ে আগ্নেয়াস্ত্র লুট করার পাশাপাশি পুলিশ সদস্যদেরকে হত্যা করেছে এবং লুট হওয়া আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়নি ইত্যাদি। এবং এ নিয়ে পুলিশের ভিতরে ক্ষোভ দেখা দিলেও প্রকাশ্যে কথা বলছেন না কেউ। তবে নতুন সরকার গঠন হওয়ার পর থেকে পরিস্থিতি নতুন দিকে মোড় নিয়েছে। সরকার থেকে বিশেষ বার্তা গেছে পুলিশ হেডকোয়ার্টারে। বার্তায় বলা হয়েছে যে ছাত্র জনতার আন্দোলনের সময় পুলিশের থানা সহ অন্যান্য স্থাপনায় হামলা এবং নিহতের ঘটনার তদন্ত করতে হবে। এবং অলরেডি এই পুলিশ হত্যা তদন্ত নিয়ে দফায় দফায় বৈঠক করেছেন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা। ক্ষতিগ্রস্ত থানা স্থাপনার বাইরে, ভেতরে, আশেপাশে ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ তারা সংগ্রহ করেছেন এবং অলরেডি কিছু ছাত্র জনতাকে চিহ্নিত করা হয়েছে যারা এই পুলিশ হত্যার সঙ্গে জড়িত। ডিএমপি যাত্রাবাড়ি থানায় 3টি এবং সিএমপির কোতোয়ালি থানায় 2টি মামলা হলেও আসামি করা হয়েছে অজ্ঞাতনামা অনেককেও এবং মামলার বাদী পুলিশ নিজেই। পুলিশের কর্মকর্তা দেশ রূপান্তরকে বলেন যে পুলিশ হত্যা, থানায় অগ্নিসংযোগ এবং অস্ত্র লুটের ঘটনায় আরো মামলা হবে দ্রুত। ক্রিমিনাল ইভেন্ট কখনো তামাদি হয় না, মানে ফৌজদারি মামলা কিন্তু তামাদি হয় না। পুলিশ হত্যা এবং থানায় লুটপাটের ঘটনার তদন্ত হচ্ছে। দুর্বৃত্তদের চিহ্নিত করতে পুলিশের একাধিক টিম কাজ করতেছে। থানায় ট্রাফিক অফিস এবং বক্সে হামলা চালিয়ে এসি, কম্পিউটার, চেয়ার টেবিল লুট করা হয়, অনেক স্থাপনায় আগুন ধরিয়ে দেওয়া হয়, গুরুত্বপূর্ণ আলামত নষ্ট করা হয়, লুট করা হয় পুলিশের আগ্নেয়াস্ত্র। এবং দুর্বৃত্তদের হামলায় সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় কিন্তু 13 পুলিশ একসঙ্গে মারা যান। ঢাকা মহানগর পুলিশের যে 50টি থানা আছে এর ভিতরে 21টি থানা সহ 216টি পুলিশ বক্স স্থাপনা সহ সব জায়গায় ভাঙচুর করা হয়, অগ্নিসংযোগ করা হয়, 13টি থানায় আগুন দেওয়া হয়, পুলিশকে পুড়িয়ে দেওয়া হয় পুলিশের টহল গাড়ি। এসব ঘটনায় মামলা হয়নি, তদন্ত শুরু হয়নি। নাম প্রকাশ না করে পুলিশের এক কর্মকর্তা ক্ষোভ প্রকাশ করেন এবং তিনি বলেন যে আশেপাশে সকল সিসি ক্যামেরা শনাক্ত করা হচ্ছে এবং শিক্ষার্থী ও নিরীহ লোকদের হত্যা করার বিষয়ে মামলা হয়েছে। তবে বেশিরভাগ মামলাই নিরীহ লোকদেরকে আসামি করা হয়েছে, আমরা তদন্ত করতেছি। এবং ডিএমপির কয়েকজন যে সাবেক থানার ওসি যারা ওই সময় কর্মরত ছিলেন, তারা বলতেছেন যে আন্দোলনের সময় আমরা ঊর্ধ্বতনদের নির্দেশে দায়িত্ব পালন করেছি। আমরা বলেছি সাধারণ শিক্ষার্থী এবং লোকজন আন্দোলন করছে, তাদের উপর